নমস্কার, শুরু করছি আজকের পর্বের বাংলা বলছি। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। আজ কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের কাছ থেকে জানতে চেয়েছে 2018-র পর থেকে কেন পুরো ভোটগুলো করা গেল না, কি পরিস্থিতি ছিল। বিধানসভা ভোট হয়ে গেছে, এখন পুরো ভোটের প্রস্তুতি শুরু হয়েছে, তবে কলকাতা এবং হাওড়া কর্পোরেশনের ভোট আগে হবে, কিন্তু বাদবাকি পুরসভাগুলো সেই সম্পর্কে এখনো কোনো আগাম ইঙ্গিত নেই। তবে কলা যে নাড়ছে পুরো ভোট তা টের পাওয়া যাচ্ছে। যেটুকুনি খবর আছে 19শে ডিসেম্বর পুরো ভোট হওয়ার এই হাওড়া এবং কলকাতার সম্ভাবনা বেশি। একদিকে লোকাল বডির নির্বাচনগুলো খুব গুরুত্বপূর্ণ, তার কারণ স্থানীয় যারা, সে কোভিড সময় দেখা গেছে স্থানীয় যারা পুরো পিতা মাতা রয়েছেন তারা কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু মানুষের কাজে এগিয়ে এসেছিলেন। সেই সময়টা বোঝা গেছিল যে কেন দরকার একটা সুষ্ঠু গতিশীল একটা গণতন্ত্রে এই তলার দিকে নির্বাচনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে দীর্ঘকালীন এই জট জটিলতা তৈরি হওয়াটাকে কাটিয়ে যে পুরো ভোটগুলো যদি নিষ্পন্ন হয় তাহলে নিঃসন্দেহে বলা যায় যে অনেকগুলো যে ইস্যু ঝুলে রয়েছে সেই ইস্যুগুলোর নিষ্পত্তি হচ্ছে এবং ইস্যুর পর ইস্যু আসছে। আজকে 5 বছর অতিক্রান্ত ঠিক আজকের দিনেই ডিমনিটাইজেশন হয়েছিল, গোটা দেশবাসী চমকে উঠেছিল, নড়ে গিয়েছিল যে এই নোটবন্দি বিষয়টা কি। আজ 5 বছর পর এই বিষয়টা কিন্তু ভারতবর্ষের ইতিহাসে কিন্তু একটা দিন হিসাবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসাবে সূচিত রয়েছে। এবং আজকেও আমরা দেখেছি পেট্রোল পণ্যে রাজ্য সরকার তার ভ্যাটকে কমাক, যাতে পেট্রোল ডিজেলের দাম কমে আসে। এই সমস্ত কিছু ইস্যু, পুরো ভোটেও এগুলো ইস্যু। তাই আমরা পুরো ভোটকে যখন সামনে রেখে এগোচ্ছি, আজকের এই দুটো ইস্যু নিয়ে আমাদের অবশ্যই চর্চা করার প্রয়োজনীয়তা আছে। আমি প্রথমে একটু দেখব আজ মুরলীধর লেন যেখানে রয়েছে ভারতীয় জনতা পার্টির রাজ্য অফিস, পুলিশের পারমিশন যেহেতু ছিল না এই নিয়ে আন্দোলন করার, বিজেপি চাইছে রাজ্য সরকার ভ্যাট কমাক এবং তার সাথে সাথে রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়েছে বিজেপির নেতৃত্ব, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, তিনজনেই হুঁশিয়ারি দিয়েছেন রাজ্য সরকারকে জ্বালানির দাম কমিয়ে তারা ছাড়বে। অনেকেই বলেছেন, আমি একটু রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার কি বলেছেন একটু শোনাবো। দিদি যে বাংলার কথা আপনি বলেন, কথায় কথায় বলেন এগিয়ে বাংলা, সেই বাংলা বসে থাকবে? আপনি সবাই বলেন এগিয়ে বাংলা, বাংলা নাকি সবাইকে পথ দেখায়। দিদি আপনাকে উত্তরপ্রদেশ, ত্রিপুরা গোল দিয়ে চলে গেল, আর আপনি ঘুমোচ্ছেন যে কবে এরা কমিয়ে দিয়েছে। এখনো পর্যন্ত লিটার কিছু অন্য না, আজকে 10 টাকা, কোনো 22 টাকা পেট্রোলের দাম কমে গেছে, 20 টাকা কমে গেছে ডিজেলের দাম। আর আপনি যার যে বাংলা সম্পর্কে একসময় মহাপুরুষেরা বলে গেছেন যে বাংলা নাকি যা আজকে ভাবে অন্যরা তার পরে ভাবে, সেই বাংলাকে এখন পেছনে তাকিয়ে দেখতে হচ্ছে সামনে কারা চলে গেছে, সামনে যে তাকিয়ে দেখতে হচ্ছে যে সামনে কারা চলে গেছে, কবে তারা দাম কমিয়েছে, তারপরে আমরা দাম কমাবো। তাহলে দিদি আপনি যে কথায় কথায় বলেন এগিয়ে বাংলা, সেটাকে ঢাকা শব্দগুলি এই আন্দোলন আমাদের উত্তর কলকাতার সভাপতি বলছিলেন কাঠমানির বাংলা, কাঠমানির এগিয়ে বাংলা। এই যে আমাদের সামান্য ছোট আন্দোলন, 2-3টে জেলার লোক এসেছে, তাদেরকে ঘেরার জন্য সমস্ত পুলিশকে পাঠিয়ে দিয়েছে। এই পুলিশ যদি তার সঠিক কর্তব্য পালন করত, তাহলে পরে আর অন্য রাজ্য থেকে পুলিশ এসে এখান থেকে উগ্রপন্থী ধরে নেওয়ার প্রয়োজন হয়ে যেত না। বাংলাতে এনআইএ এসে উগ্রপন্থীদের ধরার প্রয়োজন হতো না। পুলিশের এখন দুটো কাজ, এক কালীঘাটের বাড়ি পাহারা দেয়া, আর বিজেপি অফিসকে আটকানো, বিজেপিকে কর্মী দিয়েছে। এবং রাজ্য সরকার যে ভ্যাট কমাতে প্রস্তুত নয় তার ইঙ্গিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। তার বক্তব্য, রাজ্য কোথা থেকে তাহলে টাকা পাবে? 1 টাকা ইতিমধ্যে ডিজেলে দাম কমিয়েছে রাজ্য সরকার, সেটাও অনেক দিন আগে অতিক্রান্ত, কিন্তু কোথা থেকে টাকা পাবে এই নিয়ে কিন্তু বিজেপি এবং তৃণমূলের লড়াইটা, রাজনৈতিক লড়াইটা যেটা চলছে, একেবারে মুহুর্মুহু স্রোতের মতো একের পর এক ইস্যু নিয়ে লড়াইটা কিন্তু চলতেই থাকছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সেটাও একটু শুনবো।
100 একর জমি হিটকো দিয়েছে, তা ভর্তি হয়ে গেছে আইটি পার্কের জন্য। আরও 100 একর জমি আমরা দিয়েছি। বিরাট হচ্ছে, অনেক ইন্ডাস্ট্রি বাংলায় তৈরি হচ্ছে, অনেক ইন্ডাস্ট্রি আসছে। এমএসএমইতে আমরা 1 নম্বরে আছি, অন্য কিছুতেও আপনার আমরা আছি। প্রবলেম শুধু একটাই, এত বেশি পেট্রোল ডিজেল এবং গ্যাসের দাম বাড়ছে এবং মানুষের টাকা পয়সাগুলো এমনভাবে রুদ্ধ করে দেওয়া হচ্ছে, ব্যাংকিং সেক্টরের লেনদেনটা এত কম হচ্ছে এবং প্রত্যেকটা রেল থেকে সেল থেকে কোল থেকে ভেল সব বন্ধ করে দেওয়া হচ্ছে, যে যা মানুষ আছে তার থেকে বেশি মানুষ বেকারিতে পরিণত হয়ে যাবে। আর তার উপরে একটা 4 লক্ষ কোটি টাকার উপর সেন্ট্রাল গভর্নমেন্ট তুলেছে শুধু গ্যাস, পেট্রোল আর ডিজেল থেকে। আজকে ডিজেল না থাকলে জিনিসপত্রের দাম তো বাড়বেই। কৃষকরা চাষ করবে কোত্থেকে? ডিজেল দিয়ে তো চাষ করে। একবারও ভাবছে না নিজেদের রাজ্যে ক্ষমতায় আছে আর হাজার হাজার কোটি টাকা দিচ্ছে, আমাদের তো দেয়ই না, আমাদের টিকাই দেয় না, তো টাকা দেবে। বড় বড় ফটফট করে। আমরাও 1 টাকা করে প্রতি ডিজেলে দিই কনসেশন স্টেট গভর্নমেন্ট থেকে। আমি কোথায় পাবো? তা সত্ত্বেও করি। শুনলেন যে এই ইস্যুকে নিয়ে একদিকে জ্বালানি অর্থনৈতিক ইস্যুগুলোকে সামনে রেখে, এবং মুখ্যমন্ত্রী আজও বলেছেন যে আইটি পার্ক হচ্ছে, এই রাজ্যে শিল্প আসছে, বিশেষ করে তথ্য প্রযুক্তি ভিত্তিক শিল্প এই রাজ্যে আসছে। আজও তিনি এই ঘটনাটাকে বলেছেন। বিরোধীরা কি মানবে? কি মানবে? সরকার যাই বলুক। আবার অন্যদিকে ভারতীয় জনতা পার্টির যে দাবিগুলো রয়েছে সেটাও কি তৃণমূল সরকার মানবে? এই প্রশ্ন নিয়ে মানুষের আগ্রহ থাকে, আর আগ্রহ রয়েছে বলেই পুরো ভোটের ইস্যুগুলো কিন্তু এইভাবেই তৈরি হয়ে যাচ্ছে। কোহিনুর মজুমদার রয়েছেন আজকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসেবে, স্টুডিওতে রয়েছেন কোহিনুর মজুমদার রয়েছেন, অনির্বাণ দত্ত রয়েছেন আর্থিক বিশেষজ্ঞ, রাজ চৌধুরী তিনি রয়েছেন আমাদের সঙ্গে, ভার্চুয়ালি রয়েছেন, বাড়ি থেকে ভার্চুয়ালি তিনি করবেন, এবং পার্থ মুখার্জি সিনিয়র প্রদেশ কংগ্রেসের মুখপাত্র। 4 জনকেই আমি স্বাগত জানাবো। প্রথমে একটু সংক্ষেপে একটু জানতে চাইবো, আমরা সুকান্ত মজুমদারের বক্তব্য শুনলাম, পিছিয়ে বাংলা এই মুহূর্তে। কোহিনুর, বাংলা পেছচ্ছে, অন্য রাজ্য ভ্যাট কমিয়ে দিতে পেরেছে, যদিও সেগুলো বিজেপি শাসিত রাজ্য। তবে পাঞ্জাবও কিন্তু চরণজিৎ সিং চান্নি মুখ্যমন্ত্রী পাঞ্জাবে, তিনিও কমিয়েছেন। রাজ্য পিছিয়ে আসছে, সেটাকেই নিশানা করেছেন সুকান্ত মজুমদার। কি বলবেন? পিছিয়ে বাংলা না পিছিয়ে কি, একটু অঙ্কের হিসাব বললে বলা যায়। 2রা মে ছিল 77, পেছোতে এখন 68 আছে। আর কত পেছাবে আমরা জানি না। আমার তো ধারণা পেছাতে 30-এর নিচে চলে যাবে। দেখুন, সত্যি কথা বলতে গেলে পেট্রোল ডিজেলের দাম যে জায়গাটা নিয়ে এখানে জাগলারি চলছে সরকারের, 2014 সালের জানুয়ারি মাসে পেট্রোলের ব্যারেল প্রতির দাম ছিল $71.5। সেটা এখন এই 2019 সালে, 2014 সালে যখন এরা সরকারে আসেনি তখন দাম ছিল 103.9। আবার ডিজেলও যদি আমরা দেখি সেই দামটা ছিল 86.7, $86.7 প্রতি ব্যারেল, সেটা এখন হয়েছে 53.7। ধরুন আমরা যদি ধরে নিই যে দামে ক্রুড অয়েল আমরা কিনি, সেই ক্রুড অয়েল দামটা কমার সাথে সাথে আমার অয়েলের বেস প্রাইসটা কমে যায়, তাহলে এই আর প্লাসে পেট্রোলের দাম বাড়ছে কেন, ডিজেলের দাম বাড়ছে কেন, এই নিয়ে আলোচনা করার প্রয়োজনই পড়ে না। কেন্দ্রীয় সরকার এই বেস প্রাইসটাই কমানোর দিকে এগোচ্ছে না। তারপর কেন্দ্রীয় সরকার কি বলছে? বলছে রাজ্য সরকারকে ভ্যাট কমাতে হবে। দুটো পার্সপেক্টিভ আছে। এক, আজও পর্যন্ত যত কিছু কমানোর পরেও কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের থেকে অনেক বেশি টাকা আয় করে এই পেট্রোল এবং ডিজেল থেকে। অনেকের দেখে হয়তো মনে হচ্ছে না এখন রাজ্য সরকার বেশি আয় করছে, নয়। পেট্রোল ডিজেলে 35 টাকা ইস টু 22 টাকা এই ডিফারেন্স আছে তেলের ক্ষেত্রে, এই পেট্রোলের ক্ষেত্রে। কেন? মাঝখানে আপনি শুনবেন লকডাউনের সময় এরা একটা কৃষি সেস জুড়ে দিয়েছিল ডিজেলের সঙ্গে। আমি আজও পর্যন্ত এই ইকুয়েশনটা কিছুতেই মাথায় আসে না যে একটা দেশ, যে দেশে লকডাউন হয়েছে, আনপ্ল্যান লকডাউন, আনপ্ল্যান ডিমনিটাইজেশনের ফলে গরিব বড় লোকের পার্থক্য হয়েছে, হাঙ্গার ইন্ডেক্সে আমরা তত্তরিয়ে পিছিয়ে পড়ছি, লোকের হাতে পয়সা নেই, তা সত্ত্বেও একটা এসেনশিয়াল আইটেমের উপর রেভিনিউ বাড়ানোর জন্য কৃষি সেস ঢুকবে। তো সে কৃষি সেস 5 টাকা 4 টাকা ঢুকেছিল, সে 5 টাকা 4 টাকা কমিয়ে নিয়েছে, মানে 100 টাকার দাম বাড়িয়ে 50 টাকায় চৈত্র সেলে বিক্রি করছে।
হয়নি ডিফারেন্স। আমি তথ্য দিয়ে দুটো কথা বলি। 2014-15 সালে, আজকে যারা বলছে কেন কেন্দ্র রাজ্য সরকার কমায় না, তার ছোট্ট এক্সাম্পলটা আপনি পেয়ে যাবেন। 2014 সালে 14-15 আর্থিক বর্ষে কেন্দ্রীয় সরকারি পেট্রোল ডিজেল থেকে পেত 1,72,065 কোটি টাকা, রাজ্য সরকার পেত 1,60,554 কোটি টাকা। আজকে ডিফারেন্সটা গিয়ে দাঁড়িয়েছে 3,34,314 কোটির সঙ্গে মাত্র 2,22,055 কোটি টাকা। তার মানে রাজ্য সরকারকে দিচ্ছে না। প্লাস আপনি জানেন যে সেপ্টেম্বর মাসে জিএসটি কাউন্সিলের মিটিংয়ে কেন্দ্রীয় সরকার পরিষ্কার বলিয়ে দিয়েছে যে এবার অন্তত জিএসটির কম্পেনসেশন কোভিড পরিস্থিতির জন্য রাজ্য সরকারকে দিতে পারছে না। এরপরেও যদি এরা এখানে নিজের পার্টি অফিস নিজেরাই ঘেরাও করে মিটিং করেছে, আজকে শুনলাম যে অবস্থা, তো নিজেদের পার্টি অফিস নিজেরাই ঘেরাও করে মিটিং করে বলে যে দাম কমাতে হবে। আচ্ছা, একটা জেনারেল নলেজ কোয়েশ্চেন কি জানেন, ভারতবর্ষে কোন শহরে সবচেয়ে বেশি পেট্রোলের দাম? ভারতবর্ষে সবচেয়ে বেশি পেট্রোলের দাম বা যে রাজ্যে সবচেয়ে বেশি পেট্রোলের দাম, সে রাজ্যটার নাম হচ্ছে মধ্যপ্রদেশ। এবং সেই মধ্যপ্রদেশে খুব কোইন্সিডেন্টালি যে সরকারটা আছে, সে সরকারটা ভারতীয় জনতা পার্টি। বেশ, যুক্তি শুনলাম। আমি একটু রাজ কাছে আসার আগে একটু আমি পার্থ মুখার্জির কাছ থেকে জানতে চাইব, কংগ্রেসের একটা অবস্থান রয়েছে, তারাও যেহেতু দেশ দীর্ঘদিন ধরে চালিয়েছে, এই যে একটা অয়েলের ক্ষেত্রে নীতি নির্ধারণের আন্তর্জাতিক বাজার, দেশীয় বাজার, এই সমস্তগুলো একটা নীতি নির্ধারণ, কংগ্রেসের সময় একটা পরিবর্তন আনার চেষ্টা হয়েছিল, অনেকটা ডিরেগুলেট করা হয়েছিল। আজ এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যকে ভ্যাট কমাতে বলা হচ্ছে, উদ্দেশ্য কি খুব পরিষ্কার, তাহলে রাজ্যের হাতের যে টাকা, সেই টাকা ছাড়া রাজ্য চলবে কি করে, মাইনে দেওয়া, রাজ্যের উন্নয়ন, অনেকগুলো প্রশ্ন তো এই ক্ষেত্রে জড়িয়ে রয়েছে। পার্থ মুখার্জি, দেখুন, কোহিনূর অনেক হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার হিসেব দিল, আমরা এত লক্ষ কোটি টাকার হিসেব দিলে সাধারণ মানুষের বুঝতে একটু সমস্যা হয়, যার জন্য আমি আরেকটু ছোট করে হিসেবটা দিচ্ছি। এখানে অনির্বাণ বাবু রয়েছেন, একজন অর্থনৈতিক বিশেষজ্ঞ, তিনি আমাকে দরকার হলে ঠিক করে দিতে পারেন। 2014 সালে যেদিন আমরা সরকার থেকে চলে গেছিলাম, সেই সময় যদি ব্যাপারটা এরম দেখা হয় যে রাজ্য সরকার পেট্রোল ডিজেলের বিক্রি বাবদ যদি 1 টাকা পেত কর থেকে, তাহলে আমাদের সরকার সেই সময় পেত 1 টাকা 79 পয়সা। আর আজকে রাজ্য সরকার 1 টাকা পেলে বর্তমান কেন্দ্রীয় সরকার পাচ্ছে 2 টাকা 93 পয়সা। অর্থাৎ এই যে এতখানি বাড়লো, এখন প্রশ্নটা হচ্ছে যে এতখানি বাড়লো কেন? সমস্যাটা হচ্ছে অন্য, আমাদের সময় যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে যে পেট্রোলের দামটা ঠিক হতো মার্কেট ড্রিভেন প্রাইসিং হিসেবে, অর্থাৎ বাজারে তার যে দামে বিক্রি হওয়া উচিত সেই দামে সেটাকে হবে। কিন্তু বর্তমানে যেটা হয়েছে, এটা হচ্ছে বাজেট ড্রিভেন প্রাইসিং, অর্থাৎ বাজেটে আমার যত টাকা লাগবে, আজকে দেশটা ভারতবর্ষ চালাতে গিয়ে একটা বড় সংখ্যায় টাকা ওই পেট্রোল বিক্রি করে সরকারকে আনতে হচ্ছে। আমাদের 2014 অবধি কিন্তু পেট্রোল বিক্রি করে দেশটাকে চালাতে হয়নি, পেট্রোলটা আমরা বিক্রি করেছি বাজারে যা তার দাম হওয়া উচিত সেই দাম অনুযায়ী। সেখানে মানুষের প্রশ্ন থাকতে পারে যে বাজারের দামটা কম হওয়া উচিত না বেশি হওয়া উচিত, সেটা অন্য প্রেক্ষিত। কিন্তু বর্তমানে যেটা হয়েছে যে বর্তমানে পেট্রোল ডিজেল বিক্রি করে তার থেকে পয়সা তুলে কেন্দ্রীয় সরকার দেশ চালাচ্ছে। কেন চালাচ্ছে না, দুটো কারণ। প্রথম হচ্ছে 2016 ডিমনিটাইজেশন। আমরা বলেছিলাম 1.2 পয়েন্ট মিনিমাম জিডিপি কমবে, জিডিপি কমেছিল 1.8 পয়েন্ট। ভারতবর্ষের অর্থনীতির মানে আমরা 1 পয়েন্ট জিডিপি 1,66,000 কোটি টাকা, অর্থাৎ এই 1.8 জিডিপি যেটা কমলো, তার ভারতীয় অর্থমূল্য হচ্ছে 3 লক্ষ কোটি টাকা, যেটা ভারতবর্ষের অর্থনীতি সেই সময় লোকসান হয়েছে। এই নতুন নোট ছাপাতে গিয়ে আরো 26,000 কোটি টাকা খরচা হয়েছে, 3,26,000 কোটি টাকা। তারপরে এলো 2017 জিএসটি। অনির্বাণবাবু এখানে রয়েছেন, আমি জানি না উনি আমার কথা মানবেন কি মানবেন না। আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে জিএসটি তখনই একটা দেশে হওয়া উচিত যেখানে সেই সময় সেই দেশে অর্থনীতিতে ক্যাশ লিকুইডিটিটা বেশি থাকে, ভালো অবস্থায় থাকে। যে সময় জিএসটি আনা হয়েছিল সেই সময় ভারতবর্ষে ক্যাশ লিকুইডিটি একদম শূন্য নেমে গেছিল, ক্যাশ লিকুইডিটি ছিল না।
যার জন্য জিএসটি আরো ফেল করেছে। তারপর তার নানা রকমের যে সিস্টেমিক যে প্রবলেমগুলো আছে সেগুলো তো করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বললেন, ব্যাংকিং অ্যাক্টিভিটিসও খুব কমে গেছে বলছেন। ভীষণই কমে গেছে। একটা সময় ছিল, আজ থেকে ধরুন 2017 সালের কথা বলছি, যে ব্যাংক ডিসবার্সমেন্ট যেটা ছিল সেটা মানে পার্সেন্টেজ ওয়াইজ দেখলে ভারতবর্ষের অর্থনীতিতে আপনি অর্থনীতি জিডিপির সঙ্গে আর ডিসবার্সমেন্টের যে পার্সেন্টেজ আপনি যদি দেখতেন 1953 সালের সমান হয়ে গেছিল, এতখানি কমে গেছিল। অর্থাৎ অর্থনীতিটা তো রোল করছিল না, তখন টাকা ছিল না মানুষের হাতে। আজকে যে সমস্যাটা হয়েছে, আজকে টাকা ভরা হচ্ছে, টাকা দেওয়া হচ্ছে, কাদের দেওয়া হচ্ছে? হাম দো হামারা দো। আমরা শুধু কয়েকজন মোদি বা কয়েকজন বড় বড় শিল্পপতির নাম জানি যারা নরেন্দ্র মোদী অমিত শাহেদের বন্ধু বান্ধব, কিন্তু অন্তত 70 জনের ওপর এরকম শিল্পপতি যারা ভারতবর্ষ থেকে 10 থেকে 20,000 কোটি টাকা নিয়ে তারপর শোধ না দিয়ে চলে গেছেন। ফলে আজকে অর্থনীতি এই অবস্থায় এসছে। আর একটা 5 সেকেন্ড, এই যে ঠিক সময় জিএসটি আনা হলো না, ঠিক সময় জিএসটি যদি হতো ক্যাশ লিকুইডিটি থাকাকালীন, শুধুমাত্র ঠিক জিএসটির কারণে একটা দেশের অর্থনীতিতে 1 পয়েন্ট জিডিপি বৃদ্ধি হয়, ভারতবর্ষ সেটাও লোকসান করেছে। অর্থাৎ 3,26,000 আর 1,66,000, মোট প্রায় 5 লক্ষ কোটি টাকা শুধুমাত্র ডিমানিটাইজেশন এবং ভুল জিএসটি কারণে ভারতবর্ষের অর্থনীতি লোকসান করেছে। তার ফল আজকে এই পেট্রোল বিক্রি করে দেশ চালানো। অর্থাৎ এই পার্থ মুখার্জি যে বক্তব্য, কোহিনুরের বক্তব্য শুনলাম রাজ চৌধুরীর কাছে জানবো। আজকে সুকান্ত বাবু বলছেন এই পিছিয়ে বাংলা না, দেশটাই পেছোচ্ছে। রাজ চৌধুরী, দেখুন, আমি শুনছিলাম কংগ্রেস আজকে এমন ভান করছে যেন কংগ্রেস সবচেয়ে একদম সৎ পার্টি। আজকে যে তেল আর তেলের যে দামটা বেড়েছে, এই তেলের দামটা বেড়েছে কেন, এর কারণটা বললো না 2005 থেকে 2012 যখন অয়েল বন্ডস ইস্যু করেছিল। কত টাকার অয়েল বন্ডস ইস্যু করা হয়েছিল? 1,44,000 কোটি টাকার অয়েল বন্ড ইস্যু করা হয়েছিল, যেটা প্রতি বছর 1,34,000 না, 1,30,000 কোটি টাকা। না, আপনি যদি আমাকে না বলতে দেবেন তাহলে আমি ডিবেটটাকে কুইট করে যেতে হবে। আপনি স্টুডিওতে বসে আছেন, আমি অনলাইনে আছি, আপনার আওয়াজটা বেশি পরিষ্কার আসছে, আমারটা একটুখানি ইজি হবে। আপনি আমাকে বলতে দিন, আমি তো আপনাকে ইন্টারাপ্ট করিনি। এতটা তো কার্টসি আমি আপনার কাছে এক্সপেক্ট করতে পারি। 1,44,000 কোটি টাকার অয়েল বন্ড ইস্যু করা হয়েছিল, যার প্রতি বছর আমাদেরকে 10,000 কোটি টাকা আমাদেরকে ইন্টারেস্ট পে করতে হচ্ছে, প্রিন্সিপাল না, শুধু ইন্টারেস্ট, যেটা 2025 সালে প্রায় 20,000 কোটি টাকা দিতে হবে। আর 26 অব্দি আমাদেরকে 34,000 কোটি টাকা 2026 সালে দিতে হবে। অর্থাৎ 2026 সাল অব্দি চুক্তিটা রয়েছে, যেই সরকারি থাকুক না কেন তাদেরকে দিতে হবে। আর মূল্য বৃদ্ধি নিয়ে আমি মনে করিয়ে দিই পি চিদম্বরমের একটা স্পিচ পার্লামেন্টে। উনি বলেছিলেন যখন আইসক্রিম 10 টাকাতে পাওয়া যায় আর জলের বোতল 20 টাকার দামে পাওয়া যায়, তাহলে আপনি এত দামের বৃদ্ধি নিয়ে চিন্তিত কেন? আজকে রাজ্যের যে অবস্থা আছে, আজকে রাজ্যের আপনি ইনফ্লেশন রেট দেখুন তো, 7.37% ইনফ্লেশন রেট, যার কারণে কি হচ্ছে যে জিনিসের দাম বাড়ছে। আজকে স্টেট গভর্নমেন্ট ক্যাসকেডিং এফেক্টকে কম করতে পারছে না। ভ্যাট মেন জিনিসটা কি? আউটপুট লায়াবিলিটি মাইনাস ইনপুট ক্রেডিট, এর ডিফারেন্সটা যত বেশি হবে ভ্যাটটা তত উপরে যাবে। কিন্তু এখানে সেই ঠিকঠাক স্ট্রাকচারটা মেনটেন নেই। এখানে যে একটা ঠিক ডাইমেনশনাল ওয়েতে একটা রিলেশন তৈরি হওয়া উচিত কাস্টমার মার্কেটের, সে এস্টাবলিশমেন্ট হতে পারেনি। তৃণমূলের সরকার বলেছিল, তৃণমূল নিজের ম্যানিফেস্টোতে বলেছিল ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অফ এগ্রিকালচার। কোথায় হয়েছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অফ এগ্রিকালচার? অত কথা বলেছিল, কিন্তু একটাও কথা পুরায় না। এবার আমি বলছি তেলের দাম। WTO তে যখন তেলের রেগুলেশনের বিষয় আসে, আপনি চলে যান সেই প্রাইভেটাইজেশন, লিবারালাইজেশন এন্ড গ্লোবালাইজেশন, যার পর থেকে WTO এর সাথে কন্টিনিউয়াসলি আমাদের ইন্ডিয়ার একটা কনফ্লিক্ট হয়, যেটা 2002-তে একটা চুক্তি হয় এবং 2008 কংগ্রেস সরকারের জন্য আমরা পুরোপুরি তেলের উপরে নিজের নিয়ন্ত্রণ, তেলের দামের উপরে নিজের নিয়ন্ত্রণটাকে হারিয়ে ফেলি। কেন? আজকে তেল বিক্রি করে বিজেপি সরকার দেশ চালাচ্ছে। লজ্জা লাগছে এটা কথাটা বলতে। রাম সেতুকে ভাঙতে চলেছিলেন দেশ চালানোর জন্য, আর কোর্টে অ্যাফিডেভিট দিয়েছিলেন রাম ডাজ নট এক্সিস্ট, রাম সেতুকে ভাঙতে চলেছিলেন। দেশের জিডিপি কত ছিল আগে দেখুন, আপনাদের সময় 4.1, আর আজকে কত আছে দেখুন। প্রাইস হাইক আমি বলবো, ডেটা দিচ্ছেন তো, খুব ডেটা দিচ্ছিলেন।
আমি বলছি মনমোহন সিং এর সময় প্রাইস হাইকের এভারেজ ডেটা 7.9% ছিল অয়েল প্রাইসের হাইক, আর আমাদের সময় আছে 4.3%। এইসব ডেটা দিয়ে মানুষকে বোকা বানানো যাবে না। মানুষের কষ্ট আছে, মানুষের পাশে দাঁড়াতে হবে। ডেটা দিয়ে দিলে কাজ মিটে গেল না। যদি অন্য রাজ্য যদি চালাতে পারছে, আজকে জিএসটির বিষয় বলা হচ্ছিল, জিএসটি কাউন্সিলের বিষয়টাকে বুঝতে হবে। জিএসটি কাউন্সিলের মধ্যে যা ডিসিশন হয় সেটা কিন্তু একটা ওয়েটেজ মেজরিটি, একতরফা মেজরিটি হয় না, ওখানে একটা ওয়েটেজ মেজরিটি কাজ করে। অর্থাৎ ওয়েটেজ মেজরিটি আপনি বুঝে যান যে ইনডাইরেক্টলি একটা কনসেশন, একটা নিজেদের মধ্যে গিভ অ্যান্ড টেক একটা রিলেশন মেনটেন করে সব রাজ্য নিজের নিজের মতামত দেয়। সেই জায়গাতে তৃণমূল বলেছে যে জিএসটি আমরা আনতে দেব না, আনতে আমরা বিরোধিতা করছি। কেরালা ইতিমধ্যেই বিরোধিতা করেছে, মহারাষ্ট্র বিরোধিতা করেছে। এই যে ব্রিটিশ মেজরিটি আছে, এই মেজরিটিটাকে মেনটেন করলে হবে না। শুনে নিন কহিনুরদা, আমি কহিনুরদা শোনো না, এত তরপানি কিসের? তোমাদের এত ঝাল লেগেছে, তোমাদের সত্যি কথা শুনলেই কি কর্ণাটক বলেছে, শুনে না ওরা সারা বছরে 12 মাসে কত টাকা ভাড়া দিয়ে দাও না বললো, লজ্জা লাগে না? অনেক দিকে দূরে চলে গেছে। প্রশ্ন করেছিলেন একটা, আরে তো চাঁদের পাহাড় থেকে অনির্বাণ দত্তর কাছে আসবো। কর্ণাটক এটা কি আগে উত্তর দিতে হবে? না ঠিক আছে, কর্ণাটক হ্যাঁ বলেছে, উত্তর তো তুমি দেবে। আমি অনির্বাণ দত্তের কাছে আসবো, প্লিজ কোঅপারেট। অনির্বাণ দত্ত, যেটা হচ্ছে অনির্বাণ দত্ত, আপনার কাছে এই প্রশ্নটাই যে এই ভ্যাট কমানোটাকে নিয়ে আজকে আন্দোলনে বিজেপি এসছে। রাজ্যের বক্তব্য আমরা পরিষ্কার, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলাম যে কোথা থেকে পাবো, রাজ্যের হাতে এই, এবং সেটা স্ট্যাটিস্টিক্যালি দেখা যাচ্ছে যে কেন্দ্র থেকে আয় করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য হচ্ছে 4 লক্ষ কোটি টাকা, রাজ্য এ থেকে আয় করছে। এখন প্রশ্নটা এই জায়গা থেকে দাঁড়িয়ে যে মানুষের কষ্টটা রয়েছে, কষ্টে সামিল হতে চাইছে রাজনৈতিক দল, হওয়াটা স্বাভাবিক, কিন্তু যুক্তিবুদ্ধিতে কি বলে অনির্বাণ? দেখুন, জনগণের উদ্দেশ্যে একটা কথা বলি, মানে রাজনৈতিক নেতারা রাজনৈতিক বক্তব্য দেবেন, আমি দু একটা খুব পরিষ্কার কথা বলি আপনাকে। সেটা হচ্ছে 2014 সালে কেন্দ্রীয় কর যেটা ছিল 9 টাকা 48 পয়সা, সেটা 32 টাকা 90 পয়সা হয়ে গেছিলো এই দাম কমানোর আগে অবধি। এখন 5 টাকা দাম কমানো হয়েছে পেট্রোলের ক্ষেত্রে। ডিজেলের ক্ষেত্রে যেটা 2014 সালে 3 টাকা 56 পয়সা ছিল, সেটা এখানে গিয়ে হয়ে গেছিলো 32 টাকা 80 পয়সা, সেখান থেকে 10 টাকা কমানো হয়েছে। আমি আপনাকে এর সঙ্গে সঙ্গে আরও একটা কথা বলি সুজিতদা, সেটা হচ্ছে 2020 সালের 5 মে, আমি যদি ডেটটা ভুল না বলি, 5 মে একটা সরকার থেকে সার্কুলার আসে যে কোভিড ম্যানেজমেন্টের জন্য সরকারের কোষাগারে টান পড়েছে, সরকারের কোষাগারে টাকা ভরবার জন্য 13 টাকা ডিজেলে এবং 10 টাকা পেট্রোলের দাম বাড়ানো হলো। সেই যে টাকাটা বাড়ানো হয়েছিল 13 টাকা এবং 10 টাকা, সেটার থেকে কিন্তু সরকার বলেছিল যে আমাকে সাধারণ মানুষকে পরিষেবা দিতে হবে, কোভিড টিকাকরণ করাতে হবে, কোভিডের জন্য হসপিটাল সংস্কার করতে হবে। কিন্তু এর সঙ্গে সঙ্গে একটা কথা বলছি, আজকের দিনে দাঁড়িয়ে সেখান থেকেই কিন্তু 5 টাকা এবং 10 টাকা কমানো হয়েছে। সাধারণ মানুষের কিন্তু একটা নাভিশ্বাস উঠে গেছিল। কোভিড এবং তার আগে ডিমনিটাইজেশন এবং জিএসটি সব মিলিয়ে মিশিয়ে কিন্তু সাধারণ মানুষের অর্থনৈতিক জীবনযাপন করাটা কিন্তু একটা দুর্বিষহ জায়গাতে চলে গেছিলো। সরকারও এটা বুঝতে পেরেছে। আমি বলছি না রাজনৈতিক অভিসন্ধি আছে কিনা, উপনির্বাচনে কি রেজাল্ট হয়েছে বা আগামী দিনে কোন কোন রাজ্যে উপনির্বাচন আসছে সেটা রাজনৈতিক নেতারা বলবেন যারা এখানে প্যানেলে উপস্থিত আছেন। কিন্তু সাধারণ মানুষকে এই রিলিফটা দিতেই হতো।
কিন্তু এর সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলি, যেটা অয়েল বন্ডের কথা বলছিল, অয়েল বন্ডের ক্ষেত্রে 7 বছরে 70,000 কোটি টাকা ইন্টারেস্ট দিতে হয়েছে, আর 3,500 কোটি টাকা প্রিন্সিপাল বাবদ রিপেমেন্ট হয়েছে। আর প্রত্যেক বছর 3 লক্ষ কোটি টাকার উপরে কিন্তু এই তেলের থেকে কর কামিয়েছে, সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। আপনাকে আমি খুব যুক্তি দিয়ে বলছি, সেটা হচ্ছে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, দুটো সরকারই কিন্তু এই তেলের থেকে টাকা পায়। এবং আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি, তেলের থেকে যে রোজগারটা হয় সেটাই কিন্তু প্রত্যেকটা সরকারের মেন ইনকাম। কিন্তু এটাও একটা কথা যে সরকারকেও তো তার দৈনন্দিন কর্মকাণ্ড চালাতে হবে। আপনি যদি দেখেন, সরকারেরও কিছু বাধ্যবাধকতা থাকে। সরকার যদি শুধু সাধারণ মানুষের জন্য পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দেয়, তাহলে কিন্তু অন্যান্য পরিষেবা চালাতে পারবে না। আমি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলছি, আজকে 5 টাকা বা 10 টাকা দাম কমানো হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে কিছু কিছু রাজ্য অলরেডি দাম কমিয়ে দিয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে আপনি দেখবেন অলরেডি কিন্তু 1 টাকা করে পেট্রোল ডিজেলের উপরে শুল্ক কমিয়ে দিয়ে একটা জেস্চার দেখানো হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। কিন্তু মানে সামাজিক কল্যাণে পশ্চিমবঙ্গ সরকারের কিছু খরচা আছে, এবং এই খরচাগুলো কিন্তু দিনের পর দিন বাড়ছে। এবং তার মধ্যে যেরকম কন্যাশ্রী আছে, রূপশ্রী আছে, সবুজ সাথী আছে, আপনার এর মধ্যে স্বাস্থ্যসাথী আছে এবং লক্ষ্মীর ভাণ্ডার আছে। এই সবগুলো চালাতে গেলেও তো পশ্চিমবঙ্গ সরকারের একটা টাকার দরকার আছে। রাজ্যের অর্থনৈতিক স্বাধীনতা কিন্তু দিনের পর দিন কমে যাচ্ছে জিএসটি ইমপ্লিমেন্টেশন হওয়ার ফলে। কিন্তু জিএসটি ইমপ্লিমেন্টেশনটা কিন্তু আমি বলবো না যে বিজেপি সরকার এনেছিল, এটা কিন্তু কংগ্রেস সরকারের মস্তিষ্ক প্রসূত। এবং ভারতবর্ষে জিএসটি ইমপ্লিমেন্টেশন হওয়ার আগে সারা বিশ্ব জুড়ে যদি দেখেন 135টা দেশে কিন্তু জিএসটি ইমপ্লিমেন্টেশন হয়েছিল। এবং এই ওয়ান নেশন ওয়ান ট্যাক্স, এটাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু এটা যেভাবে পরিকল্পনার অভাবে তড়িঘড়ি ইমপ্লিমেন্টেশন করা হয়েছিল, তাতে কিন্তু ব্যবসায়িক সম্প্রদায় বলুন বা সাধারণ মানুষ বলুন, তারা কিন্তু একটা অন্য মানে তাদের পক্ষে এটা খুব পজিটিভলি ইম্প্যাক্ট করেনি, নেগেটিভলি ইম্প্যাক্ট করেছে। এবং না আমি একটু কথা বলে দিই, জিএসটি পেট্রোল এখানে এই বিষয়গুলো যেহেতু বারবার চর্চায় এসছে, কিন্তু সেই তড়িঘড়ি এবং যে পরিস্থিতি যেটা বলে না, রাজ্যের হাতে আর্থিক স্বাধীনতাটা কমছে, যখনই কেউ স্বাধীনতা কমলে পরাধীনতার দিকে এগোতে থাকে, তখন একটা রাজনৈতিক তীব্র সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। এটাই মানে আমরা এটা একটা ছোট্ট কারণ আমি বলে দিই, সেটা হচ্ছে দেখুন, জিএসটি ইমপ্লিমেন্টেশন করার জন্য প্রত্যেকটা রাজ্যকে কিন্তু সহমত পোষণ করতে হয়েছিল। এবং সেখানে একটা বেসিক কন্ডিশন ছিল যে জিএসটি চালু হলে প্রত্যেকটা রাজ্যে যে পার্সেন্টেজে ইনকাম হতো সেই ইনকামটা কমে যাবে, এবং সেটাকে সরকার বলেছিল আমি জিএসটি কম্পেনসেশন দেবো 5 বছরের জন্য। সেই কম্পেনসেশনটা যদি প্রত্যেকটা রাজ্যকে দেওয়া হতো, আমি সেখানে তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গের কথা বলছি না, এছাড়াও 28টা রাজ্য আছে, সেখানে যদি এই কম্পেনসেশনটা ঠিক টাইমে দেওয়া হতো, তাহলে কিন্তু এই জিএসটি কাউন্সিলে বিজেপি শাসিত রাজ্য হোক, তৃণমূল শাসিত রাজ্য হোক আর কংগ্রেস শাসিত রাজ্য হোক, তারা কিন্তু সহমত পোষণ করতো যে পেট্রোল ডিজেলের উপরে জিএসটি আনু। কিন্তু এই দৈব দুর্বিপাক, আমাদের অর্থমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী দেশের, উনি বলেছিলেন দৈব দুর্বিপাক, অ্যাক্ট অফ গড, তাতে এই করোনা পরিস্থিতিতে এই কম্পেনসেশনটা দেওয়া যাবে না। এবং এই কম্পেনসেশনটা না দেওয়ার জন্য বা ঠিক টাইমলি যদি কম্পেনসেশন পেমেন্ট না করা হয়, তাহলে কিন্তু রাজ্যের আয় এবং ব্যয়ের মধ্যে কিন্তু একটা সামঞ্জস্য থাকে না। আমরা আসব দ্বিতীয় পর্যায়ে, বিরতির সময় হয়েছে। স্বাভাবিক একটা রাজনৈতিক সংঘাত নিরন্তর থাকছে, এবং হচ্ছে এটাকে একটা পপুলিস্ট অ্যাপ্রোচ, মানে দামটা যে হারে বৃদ্ধি হয়েছিল তারপর সেটাকে কমিয়ে দেওয়া, কমিয়ে দিয়ে একটা জনমোহিনী একটা পরিস্থিতি তৈরি করা এবং রাজ্যের উপর বর্ধিত চাপ। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিক এবং তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ যে বিপর্যয় হয়েছে সুব্রত মুখোপাধ্যায় প্রয়াণের পর, তিনি কিন্তু তবুও আজকে কিন্তু খুব পরিষ্কার বলে দিয়েছেন, ইঙ্গিত কিন্তু খুব পরিষ্কার ছিল যে ভ্যাট কমানো হবে না, তাহলে রাজ্য চলবে কি করে, এই বেসিক কোয়েশ্চেন। অর্থাৎ কোথাও এই জায়গা থেকে দাঁড়িয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতি অর্থনৈতিক এবং রাজনৈতিক সমাধানই দরকার। ফিরছি বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।